অবসাদ দূরীকরণের উপায়, রেমেডি ফর ফ্যাটিগ। ক্লান্তি প্রত্যেকের মধ্যে স্বাভাবিকভাবে দেখা যায়। দৈহিক পরিশ্রম করলে ক্লান্তি আসে ঠিকই, মানসিক পরিশ্রমেও দেখা যায় ক্লান্তি আসে। শিক্ষণ এমন এক জাতীয় কাজ যেখানে দৈহিক এবং মানসিক দুই রকম পরিশ্রম করতে হয়। তাছাড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সামর্থ্য বা সহনশীলতা বয়স্কদের মতো নয়। বয়স্করা যতটা পরিমাণে কিংবা বড়রা যতটা পরিমাণে সহ্য করতে পারে, ফিজিক্যাল ওয়ার্ক করবে কিংবা মেন্টাল ওয়ার্ক করবে, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বড়রা কিন্তু তাদের সহনশীলতা বেশি, কিন্তু সেই তুলনায় দেখা যায় যে ছোটদের সহনশীলতা অনেক কম। তাই ছোটদের সহজেই ক্লান্তি আসে। কিন্তু শিক্ষাকে সার্থক করে তুলতে হলে ক্লান্তি মানে কিভাবে দূর হবে সেই রকম ব্যবস্থা নিতে হবে, যাতে ক্লান্তি অত্যন্ত দেরিতে আসতে পারে। ক্লান্তি এসে গেলে তা দূর করাটা কিছুটা সময় সাপেক্ষ। কাজেই বিদ্যালয়ে আমাদের দ্বিতীয় পথটা বেছে নেওয়া উচিত, অর্থাৎ ক্লান্তি যাতে দেরিতে আসে বা ক্লান্তি যাতে বিলম্বিত হয় সেইটা দেখতে হবে। এখন দেখা যাক কী কী উপায় অবলম্বন করলে ক্লান্তি দূরীভূত হবে আর কীভাবেই বা তাকে বিলম্বিত করা যেতে পারে। ক্লান্তি দূর করার কতগুলো পয়েন্ট আমি আলোচনা করব। নাম্বার 1, উপযুক্ত বিশ্রাম। কাজ করলেই শরীরের ক্ষয় সাধন হয়। দেহের মধ্যে যে সমস্ত উপাদান শক্তি উৎপাদন করে সেগুলো দুর্বল বা নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিছুক্ষণ বিশ্রাম নিলে শরীরের ক্ষয় পূরণ হয় এবং উপাদানগুলো সক্রিয় হয়ে যায়, ফলে ক্লান্তি দূরীভূত হয়। নাম্বার 2, নিদ্রা বা ঘুম। নিদ্রা ক্লান্তি দূরীকরণে সাহায্য করে। নিদ্রার সময় আমরা পরিপূর্ণ বিশ্রাম সুখ উপভোগ করতে পারি। নিদ্রা যেমন শারীরিক ক্লান্তি দূর করে, তেমন মানসিক ক্লান্তি দূর করে, মনকে আবার সতেজও করে তোলে। নাম্বার 3, পুষ্টিকর খাদ্য এবং পানীয়। পুষ্টিকর এবং তাজা খাদ্য ও পানীয় ক্লান্তি দূর করতে পারে, কারণ তাদের প্রভাবে শরীরের ক্ষয় পূরণ হয়ে যায়। দুধ, ফল, গ্লুকোজ বা অন্যান্য পুষ্টিকর খাদ্য শরীরের ক্ষয় পূরণ করে এবং ক্লান্তি দূর করে। চা, কফি বা ওই জাতীয় কোনো উত্তেজক পানীয় নিস্তেজ পেশি বা তন্ত্রগুলোকে সাময়িকভাবে উত্তেজিত করে ক্লান্তি দূর করে, কিন্তু ক্ষয় পূরণ করতে পারে না। কাজেই এই জাতীয় উত্তেজক পানীয় খুব বেশি ব্যবহার না করাই ভালো। নাম্বার 4, শারীরিক অবস্থা। শরীর সুস্থ থাকলে ক্লান্তি খুব সহজে আসে না, কিন্তু দুর্বল শরীরে দুর্বলতার জন্য ক্লান্তি অত্যন্ত দ্রুত আসে। কাজেই কোনো কাজ, তা সে শারীরিক হোক আর মানসিক হোক, আরম্ভ করার আগে শারীরিক সুস্থতা সম্বন্ধে আমাদের নিশ্চিত হতে হবে। নাম্বার 5, আগ্রহ। আগ্রহ ক্লান্তির আগমনকে বিলম্বিত করে, আবার এই আগ্রহই ক্লান্ত শরীরের কাজ করার উদ্যম যোগায়। শিক্ষার্থীর মধ্যে যদি উপযুক্তভাবে আগ্রহ সঞ্চার করা যায় তাহলে তার ক্লান্তি সহজে আসে না। ক্লান্তি এসে গেলেও তা কিন্তু তারা গ্রাহ্য করবে না। তাই তাদের উৎসাহ দিতে হবে এবং কাজটা যাতে তাদের নিয়ম মতো হয়, পছন্দ মতো হয়, সেটাও দেখতে হবে। নাম্বার 6, অভ্যাস এবং অনুশীলন। কাজের গতির জন্য অনেক সময় ক্লান্তি আসে। খুব ধীরে ধীরে অনেকক্ষণ ধরে কোনো কাজ করতে থাকলে ক্লান্তি আসা স্বাভাবিক। সেক্ষেত্রে চটপট কাজটা করার অভ্যাস গড়ে তুলে নিতে হবে। আবার সেখানে একটানা কাজ করার দরকার, সেখানে দেখা যাবে যে যাতে শিক্ষার্থীরা সেইভাবেই কাজটা করার অভ্যাস গড়ে তুলতে পারে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই অভ্যাস করার জন্য উপযুক্ত আগ্রহ এবং প্রেরণার প্রয়োজন। তাই চটপট যে কোনো কাজটা করতে হবে এবং সেটা অভ্যাস এবং অনুশীলনের দ্বারা রপ্ত করতে হবে। নাম্বার 7, উপযুক্ত পরিবেশ। শিক্ষণের পরিবেশটা ক্লান্তির আবির্ভাবকে বিলম্বিত করতে পারে। উপযুক্ত আলো, বাতাস, প্রচুর অক্সিজেন, নিরিবিলি শান্ত পরিবেশ, সুষম তাপ ইত্যাদি পরিবেশটা যদি হয় তাহলে মনোরমভাবে সে কাজ করতে পারে। সেক্ষেত্রে ক্লান্তি অনেক দেরিতে আসে। নাম্বার 8, পঠনীয় বিষয়ের প্রকৃতি। পঠনীয় বিষয় নিরস এবং কঠিন হলে দ্রুত ক্লান্তি আসে। সেটা সরস এবং চিত্তাকর্ষক হলে ক্লান্তি সহজে আসে না। স্কুল পাঠ্য সব বিষয় তা সহজ বা সরস নয়, কিছু নিরস বিষয় থাকবে, সেক্ষেত্রে শিক্ষককে সেগুলো চিত্তাকর্ষক করে তুলতে হবে। তাই সবসময় যেসব চিত্তাকর্ষক বিষয়, কিছু নিরস বিষয়, সেই রকম তার মধ্যে ব্যালেন্স করে পড়াতে হবে, যাতে শিক্ষাটা মধ্যে যখন আমরা গ্রহণ করব তখন কিন্তু যাতে তার মধ্যে অলসতা বা নিদ্রাভাব না আসে।
নাম্বার 9, বিজ্ঞানসম্মত পদ্ধতি। বিষয়বস্তুকে চিত্তাকর্ষক করে তোলার অন্যতম উপায় হলো বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করা। মূর্ত থেকে অমূর্ত, সরল থেকে জটিলে যেতে হবে, এমনভাবে পাঠদান করতে হবে যাতে শিক্ষার্থীর আগ্রহ পাঠদানকালে সমভাবে বর্তমান থাকে। ভূগোল পাঠদানের সময় গ্লোব, মানচিত্র, আবার বিজ্ঞান শিক্ষাদানকালে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, তারপর চার্ট ব্যবহার করতে হবে, মডেল ব্যবহার করতে হবে, তাহলে শিক্ষার্থীর আগ্রহটা সহজে নষ্ট হবে না। নাম্বার 10, পরিবর্তন। পাঠদানকালে মাঝে মাঝে পরিবর্তন আবশ্যক। নিচু ক্লাসে হাতের কাজ, ছবি আঁকা, গানের ক্লাস, আর উঁচু ক্লাসে কলমের কাজ, সহপাঠী যেটা সব মানে ক্রমিক যেসব কোনো কাজ, এই সব থাকলে পাঠদান ক্রিয়াটা আর নিরস বলে মনে হবে না। নাম্বার 11, সাফল্যের তৃপ্তি। কাজের সাফল্য ক্লান্তি দূরীভূত করে। সাফল্য নিকটবর্তী এই বোধ যখন জাগ্রত হবে, ক্লান্তির আগমন তখন বিলম্বিত হবে। শিক্ষণ প্রক্রিয়াকে এমনভাবে নিয়ন্ত্রিত করা উচিত যাতে শিক্ষার্থী সাফল্য সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা অর্জন করতে পারে। শিক্ষণীয় বিষয়টা দীর্ঘ হলে সেটাকে কয়েকটা ছোট অংশে ভাগ করে নেওয়া ভালো, এবং তাতে সাফল্য মানে তাতে দেখা যাবে যে সাফল্য হবে এবং ক্লান্তিটা সেখানে ধীরে হবে বা দেরিতে হবে। নাম্বার 12, শিক্ষার্থী মানে তাদের কিন্তু বেশি বোঝার চাপানো যাবে না। শিক্ষার্থীদের উপর যেন খুব বেশি কাজে বোঝা চাপানো না হয়, তারা যেন নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে, এবং শিক্ষার্থীরা যাতে প্রফুল্ল থাকে সেই দিকে কিন্তু আমাদের দৃষ্টি রাখতে হবে। এছাড়াও আরও কতগুলো বিষয় রয়েছে। আগ্রহ সবসময় দেখা যায় যে অবসাদকে বিলম্বিত করছে। বিদ্যালয়ের পাঠে শিক্ষার্থীদের কিন্তু আগ্রহ সৃষ্টি করতে হবে। বিদ্যালয়ের পরিবেশটা শান্ত এবং মনোরম হওয়া দরকার। বিদ্যালয়ের কতকগুলো যে পরিবেশ হবে যেখানে আলোযুক্ত পরিবেশ রয়েছে, মানে অক্সিজেনযুক্ত পরিবেশ রয়েছে, সেই রকম পরিবেশে তাদের শিক্ষাদান করতে হবে। তারপরে শিক্ষার্থীরা সবসময় যেন চার দেওয়ালের মধ্যে বন্দি না থাকে, মাঝে মাঝে তারা যেন মুক্ত আলো বাতাসে ঘোরাফেরা করার সুযোগ পায়, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। এছাড়াও বিদ্যালয়ের ক্লাস বা পিরিয়ডগুলো যেন ছাত্রছাত্রীদের উপযোগী হয়। নিচু ক্লাসে 15-20 মিনিট এবং উঁচু ক্লাসে 40 মিনিটের যেন বেশি না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে, এবং পড়াশোনাটা যাতে একঘেয়েমি না হয়ে যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। তাই উপসংহারে বলতে হবে যে বিদ্যালয়ের সময় তালিকাতে যেন শিক্ষার্থীদের জন্য বিশ্রাম এবং খেলাধুলার ব্যবস্থা থাকে। সময় তালিকাতে যেন একটানা মানসিক কাজ না হয়, মানসিক এবং শারীরিক বা হাতে কলমে কাজ যেন পর্যায়ক্রমে সাজানো থাকে। শুধু খালি একঘেয়ে যদি কাজ করা হয় সেখানে কিন্তু দেখা যায় যে সেই কাজটা কিন্তু ভালো লাগে না। তাই কিছু কাজ হাতে কলমে করতে হবে এবং কিছু কাজ মানসিক করতে হবে, তাহলে যদি ব্যালেন্স করে সেই কাজটা করা হয় সেখানে কিন্তু দেখা যায় যে ভালো লাগে। এছাড়া বিষয়গুলো সব সময় এমন তালিকাতে যেন তাদের রাখতে হবে, তাদের যেন অবসাদের সূচক অনুযায়ী সাজানো থাকে। কঠিন বিষয়গুলো দিনের প্রথম দিকে রাখা উচিত, কেননা যেহেতু তারা ক্লাস শুরু করেছে তাই কঠিন বিষয়গুলো তারা কিন্তু রপ্ত করতে পারবে। যেহেতু ক্লাসের প্রথমে তাদের ব্রেন ঠান্ডা থাকে, শান্ত থাকে, মুড ভালো থাকে, তাই প্রথম দিকে তাদের কিন্তু কঠিন বিষয়গুলোকে রাখতে হবে। আর সহজ বিষয়গুলো দিনের শেষ দিকে রাখা উচিত, যাতে তাদের ভালো লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর সময় তালিকাতে সহপাঠক্রমিক কার্যাবলীর ব্যবস্থা থাকা বাঞ্ছনীয়। বিদ্যালয়ে দ্বীপ্রাহরিক জলযোগের ব্যবস্থাও করতে হবে। মাঝে মাঝে কিন্তু তাদের এন্টারটেনের ব্যবস্থা করতে হবে, সেটাও কিন্তু তাদের দেখা যাবে যে ভালো লাগছে। শিক্ষকের বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করা উচিত। ছাত্রছাত্রীদের স্বাধীনতা এবং সক্রিয়তার সুযোগ থাকা বাঞ্ছনীয়। তাদের সবসময় যদি তাদের প্রেশার ক্রিয়েট করা হয়, কিংবা জোর করে যদি কোনো কিছু করানো হয়, কিংবা এইটা করো না ওইটা করো না, সবসময় যদি নির্দেশের মধ্যে রাখা হয়, তাহলে কিন্তু তাদের দেখা যায় যে সহজেই অবসাদ এসে গেছে। শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্যের দিকে সবিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। প্রত্যেকের ক্ষমতা তো সমান নয়। অকৃতকার্যতার জন্য শিক্ষার্থীকে দেখা যায় যে মাত্রাতিরিক্ত তিরস্কার করা কোনো প্রকারই উচিত নয়। কেউ দেখা যায় যে কোনো শিক্ষার্থী বেশি তারা কোনো বিষয়ে তারা রপ্ত করতে পারছে, অনেকে সেটা রপ্ত করতে পারছে না, তাই তাদের কিন্তু অতিরিক্ত তিরস্কার করা চলবে না। যারা বুঝতে পারছে তাদের সেইভাবে শিক্ষাদান করতে হবে, যারা বুঝতে পারছে না তাদের জন্য বেশি সময় দিতে হবে এবং তাদের সেইভাবে বোঝাতে হবে। তারপরে কোনো বিষয় শিক্ষা দেবার সময় ছাত্রদের প্রক্ষোভমূলক সংগঠন এবং মনোবৈজ্ঞানিক মুহূর্তটা যেটা হচ্ছে সাইকোলজিক্যাল মোমেন্ট, সেটা জানা দরকার। শিক্ষকের পক্ষে এই সকল বিষয়গুলো যদি না জানে তাহলে কিন্তু তার অসুবিধার সৃষ্টি হবে।
আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।